লকটা খুলে দিয়ে একদম কম্পাসটাকে বড় করে নিয়ে নিব, অর্থাৎ পুরো জায়গাটা এখন নেব। এবার লক করব। নাও আমি একটা বড় সড়ো বৃত্ত চাপ আঁকবো, এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত। আমার ছবি আঁকা শেষ। আমি যদি এবার বস্তুটা থেকে আলো বের করি, দেখো দেখো দেখো, খেয়াল করছো আলোটা কিভাবে পড়ছে? আবার দেই, হ্যাঁ আলোটা পড়ে রিফ্লেক্ট হয়ে গেছে এবং দেখো পিছনে আলোটা ডট ডট হয়ে মিলছে একটা পয়েন্টে, অর্থাৎ একটা অবাস্তব বিম্ব দেখা যাচ্ছে, অর্থাৎ ফোকাস এবং পোলের অর্থাৎ মেরুর মাঝামাঝি একটা খর্বিত অবাস্তব বিম্ব দেখা যাচ্ছে। কথাটা বুঝছি? এটা কিন্তু আসলে একটা রেখা বা দুইটা রেখাতে তৈরি হয় না, আমরা তো দুইটা রেখাতে এঁকে ফেলছি। এখানে অসংখ্য রেখা থাকে, তোমরা একটু যদি দেখো, দেখছেন কি পরিমাণ রেখা থাকে এখানে? দেখছেন সবগুলো রেখা গিয়ে ওই একটা পয়েন্টে গিয়ে মিলছে। আরো অনেক অসংখ্য আলো এইভাবে পড়ে, ঠিক আছে? অ্যান্ড এই আলোর তুমি বস্তুটাকে সামনে নাও, পিছনে নাও, আগাও, এদিকে যাও, দেখো বিম্বটা কি কোনোভাবে ফোকাস এর বাইরে যাচ্ছে? দেখো তুমি যত কাছে আনো কেন বস্তুর সামনে বিম্বটা তৈরি হচ্ছে এবং বিম্বটা অলওয়েজ ফোকাসের মধ্যে থাকতেছে, ফোকাস এবং পোলের মাঝে থাকতেছে। কথাটা বুঝছি কিনা? আসসালামু আলাইকুম, কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আবারও হাজির হয়ে গেলাম আরো একটি চটজলদি ক্লাস নিয়ে। আজকের ক্লাসটা খুব ক্রিস্পি হতে যাচ্ছে, বেশিক্ষণ সময় নেব না তোমাদের থেকে, কিন্তু খুবই ভ্যালু ফর মানি হবে, মানে বোঝাতে যাচ্ছি যে খুব ভ্যালুয়েবল একটা ক্লাস হবে। অর্থাৎ তোমরা যে সময়টা দিয়ে ক্লাসটা করবে, আই হোপ তোমরা কিছু না কিছু শিখে যাবে। সো চলুন শুরু করা যাক। তো তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ শোয়েবুর রহমান শিবলি। তো আজকের ক্লাসটা মূলত আমাদের একটা সিকুয়াল ক্লাস। কিরকম? এর আগের তোমরা হয়তো যারা আমাকে রেগুলার ফলো করো বা আমার চ্যানেলে যারা যাবা, দেখবা আমি অলরেডি কিন্তু আলোর উপরে অর্থাৎ এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 8 এবং 9 দুটো চ্যাপ্টারের উপর অলরেডি প্রায় 4টা ভিডিও দিয়ে ফেলছি। এর মধ্যে গুরুত্বপূর্ণ দুটো ভিডিও, একটা হচ্ছে রিসেন্ট যে দুইটা আপলোড করা হয়েছে, একটা হচ্ছে উত্তল দর্পণের উত্তল লেন্সের 6টি চিত্র এবং হচ্ছে অবতল দর্পণের 6টি চিত্র। যেহেতু ওই জিনিস মানে ওই দর্পণ আর লেন্সগুলো প্রায় সিমিলার, এজন্য ওইটা আলাদা আলাদা ভিডিও ছিল। আজকে আমরা রিমেইনিং আরো দুটো চিত্র অর্থাৎ ওভারঅল তোমাদের চ্যাপ্টার 8 এবং চ্যাপ্টার 9 এর ওভারঅল তোমাদের 14টি চিত্র আঁকা শিখতে হয়। এই 14টি চিত্রের মধ্যে আমরা অলরেডি 12টা শেষ করে ফেলছি। যারা ওই ক্লাসগুলো দেখেন নাই অবশ্যই ক্লাসগুলো দেখে আসবেন, অ্যান্ড না দেখলেও সমস্যা নেই, আমরা আজকের ক্লাসে এই দুটো জিনিস খুব ভালোভাবেই পড়বো। ওকে, সো আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উত্তল দর্পণ, ঠিক আছে? এবং আরেকটা আলোচনার বিষয় হচ্ছে অবতল লেন্স। দেখেন, এখন বলতে পারেন ভাই আপনি দর্পণ আর লেন্স পড়াচ্ছেন, তাহলে উত্তল দর্পণের কি অবতল দর্পণ হয় না? হ্যাঁ হয়, ওই যে বললাম না অবতল দর্পণের 6টি চিত্র আঁকা শিখে ফেলছি। সেম অবতল লেন্সের আজকে শিখাবো, এর আগে আমি উত্তল লেন্সের 6টি চিত্র আঁকা শিখিয়েছি। ওকে, সো দেরি না করে আমরা একদম মেইন স্টাডিতে চলে যাই। সো ফার্স্ট অফ অল আমি যদি বলি তোমাদের দর্পণ কিন্তু আসলে দুই টাইপের হয়, একটা হচ্ছে কি হয় সমতল দর্পণ আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। এখন এর ভেতরে গোলীয় দর্পণ যেটা, ওইটা হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়। গোলীয় দর্পণের ভেতরে দুইটা টপিক থাকে, একটা হচ্ছে অবতল দর্পণ আর একটা হচ্ছে উত্তল দর্পণ। অবতল দর্পণ কোন ধরনের দর্পণ এটা আমরা জানি, যে কোনো কারণে যদি একটা গোলকের উত্তল অংশে পাড়া লাগানো থাকে, অর্থাৎ উঁচু অংশে পাড়া লাগানো থাকে, তাহলে এইটাকে আমরা বলবো অবতল দর্পণ। কিন্তু আমি যদি পাড়া বলতে বোঝাচ্ছি সিলভারিং, বা তোমার হচ্ছে প্রত্যেকটা দর্পণ হতে হলে একটা কাচের একটা সাইডে কি করা লাগে, একটা প্রলেপ দেওয়া লাগে। সিলভারের প্রলেপ হতে পারে বা বিভিন্ন ম্যাটেরিয়ালের প্রলেপ হতে পারে। সো এই প্রলেপটা যদি উত্তল পাশে দেওয়া থাকে তাহলে ওইটাকে আমরা বলি হচ্ছে অবতল দর্পণ। আর যদি প্রলেপটা ওই পাশে না দিয়ে আমরা অপোজিট সাইড অর্থাৎ অবতল পাশে অর্থাৎ গভীর পাশে দাও, তাহলে এটা কি হয়ে যাবে ভাইয়া? এটা উত্তল দর্পণ হয়ে যাবে। বেসিকটা বুঝাই আসছে আশা করি।
এবার আরেকটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট চ্যাপ্টার 9 এর লেন্স। হ্যাঁ, তোমাদের বইটিতে দু ধরনের লেন্স নিয়ে আলোচনা করা হয়েছে। লেন্স আরো কয়েক টাইপের হতে পারে। তো এর মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে অবতল লেন্স, যেটা আজকে আমরা পড়বো, এবং আরেকটা আলোচনা হচ্ছে উত্তল লেন্স, যেটা সবচেয়ে বেশি পপুলার। কিভাবে উত্তল লেন্স পপুলার? তোমরা যারা ম্যাগনিফাইং গ্লাস দেখো, ম্যাগনিফাইং গ্লাস যেগুলো বড় জিনিস, ছোট জিনিসকে অনেক বড় করে দেখা যায়, ওই টাইপের জিনিসগুলোতে কিন্তু অবতল লেন্স ইউজ করা হয়, এখন উত্তল লেন্স ইউজ করা হয়। এবং অবতল লেন্সের ব্যবহার কোথায় ভাইয়া? খুব সহজ। এই যে আমরা যারা চশমা পরি, বিশেষ করে আমরা আমাদের এজে যারা আমরা চশমা পরি, আমাদের যে চশমাটা, যেটা মাইনাস পাওয়ারের চশমা আমরা বলি, যে আমাদের পাওয়ার হচ্ছে -2, -1.5 বা -4 এরকম যে পাওয়ার থাকে, এই ধরনের চশমার যে লেন্সটা ইউজ করা হয় সেটা হচ্ছে অবতল লেন্স। বুঝে আসছে আশা করি। তো আসেন আমরা আজকে মূলত পড়ব উত্তল লেন্স এবং উত্তল দর্পণ এবং অবতল লেন্স, এই দুইটোর চিত্র আমরা আঁকা শিখবো ইনশাআল্লাহ। চলেন শুরু করা যায়। তো একদম প্রাথমিক একটা ধারণা দিই যে ভাইয়া, উত্তল দর্পণে আলোটা ফেলবো কোথায় থেকে, মানে বস্তু রাখবো কোথায়? ভাইয়া আপনি আয়নার সামনে দাঁড়ালে কি কোথায় রাখেন? মানে আপনি কি যে পাশে পাড়া লাগানো থাকে, অর্থাৎ যে পাশে সিলভারিং করা থাকে ওই পাশে দাঁড়ান, নাকি যে পাশটা হচ্ছে স্বচ্ছ, অর্থাৎ যে পাশটায় তুমি তোমার নিজের প্রতিচ্ছবি দেখবা ওই পাশে দাঁড়াও? অবশ্যই যে পাশটা কি থাকে, সিলভারিং করা থাকে না, যে পাশে গ্লাস দেখা যায় ওই পাশেই তুমি দাঁড়াবা। রাইট, সেম টু সেম আমি যদি বলি এই পাশটা হচ্ছে আমার এখানে স্বচ্ছ, তাহলে আমার বস্তু থাকবে কোন পাশে বলেন তো? তাহলে আমার বস্তু থাকবে এই পাশে। এটা হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে। এবং লেন্সের ক্ষেত্রে অবশ্য ঝামেলা নাই, কারণ লেন্সের ক্ষেত্রে অলওয়েজ যে পাশেই তুমি বস্তু রাখো না, এই পাশেও রাখতে পারো, এই পাশেও রাখতে পারো, তোমার ইচ্ছা। এই পাশে রাখলে হয়তো প্রতিবিম্ব তোমার এই পাশেও হইতে পারে, এই পাশেও হইতে পারে, বাট অবতলের ক্ষেত্রে প্রতিবিম্বগুলো একটু এই পাশে হয়, ওটা আমরা দেখবো একটু পরেই, ছবি আঁকা দেখবো। তো খুব বেসিক একটা কথা বলি যে নেচারটা কি শো করে, অর্থাৎ আমাদের একটা উত্তল দর্পণ কিভাবে আলোকে রিফ্লেক্ট করে, বা আলোর সাথে সে কি ধরনের বিহেভ দেখায় আলো তার উপরে ফেললে। তো খুব জটিল কিছু না আসলে। তুমি যদি দেখো, আমি যদি একটা সমান্তরাল আলো ফেললে বলো তো, যারা জানেন তারা হয়তো অলরেডি গেস করে ফেলছেন যে ভাইয়া, আলো যদি আমি কোনো কারণে সমান্তরাল ফেলি তাহলে আলোটা ফোকাস দিয়ে যায়। বাট আমার একটা প্রশ্ন, উত্তল দর্পণের আলোটা কি এইভাবে ফোকাস দিয়ে যেতে পারবে? বলেন তো ভাই, এভাবে কি যাওয়া সম্ভব? তাহলে তো সে মানে ফিজিক্সের ল ব্রেক করে ফেললো, অর্থাৎ সে এক পাশে সিলভারিং করা আছে, ওই পাশে আলো চলে গেল, ঢুকে গেল আলোটা। ওরকম না, আলো এইভাবে হয় যায় না। যেহেতু এটা একটা দর্পণ, আলো এখানে রিফ্লেক্ট করবে, অর্থাৎ আলোটা এইভাবে ছড়িয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে ভাই, ছড়িয়ে যাওয়ার ধরনটা কেমন? খুব মনোযোগ দাও। যেহেতু সমান্তরাল আলো ফোকাস দিয়ে যায়, এটা একটা গুরুত্বপূর্ণ নিয়ম। তো এই ক্ষেত্রে আলোটা এমন ভাবে রিফ্লেক্ট হবে, এমন ভাবে প্রতিফলিত হবে, যেন আলোটা মনে হবে তোমার কাছে, কি বলতেছি, তোমার কাছে মনে হবে যে হয়তোবা এটা ফোকাস দিয়ে আসছে এবং ফোকাস বরাবর রিফ্লেক্ট হয়ে যাচ্ছে। কথাটা বুঝে আসছে কিনা? অর্থাৎ সমান্তরাল আলো ফোকাস দিয়ে যাবে বলে মনে হবে, ফোকাসে যাচ্ছে এমন না, ফোকাস দিয়ে যাবে বলে মনে হবে, অর্থাৎ রিফ্লেক্ট যখন হবে মনে হবে এটা ফোকাস থেকে রিফ্লেক্ট হয়ে আসছে। এই জন্য দেখো আমি একটা ডট ডট শো করেছি। কথাটা বুঝে আসছে আশা করি। তো এইভাবে হচ্ছে উত্তল দর্পণের আলোর রিফ্লেকশন গুলো হয়। তো তুমি আরো কয়েকটা ছবি আঁকতে পারো, যেমন আমি আরো এই নিচ দিয়ে একটা সমান্তরাল আলো ফেলি, আসো। তো এটাও কি করবে ভাইয়া, তোমার কাছে মনে হবে এটা ফোকাস দিয়ে যাচ্ছে, মানে সরি ফোকাস থেকে আসছে। বুঝাইতে পারছি কথাটা? বুঝে আসছে আশা করি। নাইস। সো দিস ইজ হাউ উত্তল দর্পণ ওয়ার্কস। এবার আসি অবতল লেন্স। আমি আবারও বলছি যে অবতল লেন্স আর উত্তল দর্পণ অনেক বেশি সিমিলার বিহেভ শো করে। একটা জিনিস খেয়াল করছো তোমরা, যে আলো রিফ্লেক্ট হয়ে, এই যে আলো যে পড়তেছে রিফ্লেক্ট হয়ে এটা ছড়িয়ে গেছে, আলোটা ছড়াই যাচ্ছে, দূরে সরাই যাচ্ছে।
এই ধরনের ঘটনা কি বলে জানো? এই ধরনের ঘটনাকে বলা হয় অপসারী, অর্থাৎ আলো অপসারিত হচ্ছে। অপসারী মানে হচ্ছে আলো ছড়িয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আসি ভাইয়া, তাহলে অবতল লেন্স কিভাবে কাজ করে? তো অ্যাজ ইউজুয়াল অবতল লেন্সের যে পাশেই আলো বস্তু রাখো না কেন, মনে করো সেই পাশ থেকে আলো আসলো। আচ্ছা, এটাও লাল কালি দিয়েই করি। ওকে, এই পাশ থেকে মনে করো আলো আসলো। নাইস। তো যেহেতু আলো সমান্তরালে আসছে, বলো অবশ্যই কোথায় দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে ভাইয়া, তাহলে এরকম হবে কি? এটা এইভাবে চলে গেল। হ্যাঁ, কত সুন্দর, তাই না? কিন্তু ভাইয়া এখানে আপনারা জিনিসটা ভুল ইন্টারপ্রেট করে ফেললেন। এই ধরনের ফিনোমেনাটা, অর্থাৎ আলো সমান্তরালে এসে ফোকাস দিয়ে চলে যাবে, এই ধরনের ঘটনাটা হচ্ছে উত্তল লেন্সের কার্যক্রম। এটা অবতল লেন্সের কার্যক্রম না। সো আলো আসলে এইভাবে যায় না। আলো ওই যে আমি বললাম না, উত্তল দর্পণ যেভাবে কাজ করে অবতল লেন্স সেইভাবে কাজ করে। অর্থাৎ তোমার কাছে মনে হবে আলোটা রিফ্লেক্ট হয়ে, যেমন উত্তল দর্পণে কেমন মনে হয়েছিল? উত্তল দর্পণে মনে হয়েছিল যে আলোটা রিফ্লেক্ট হয়ে ফোকাস থেকে আসছে বলে মনে হবে। আর এখানে কি মনে হবে জানো? মনে হবে যে আলোটা যে ছড়িয়ে গেল, এটা তোমার কাছে মনে হবে যে এটা হয়তোবা ফোকাস থেকে এসে আলোটা ছড়িয়ে পড়েছে। কথাটা বুঝে আসছে? দেখছো ডট ডটটা আমি কোথায় দিছি? অর্থাৎ ড্যাশ ড্যাশ যে পয়েন্টগুলো দিছি ওইটা কোথায় দিয়েছি? তোমার আলোটা ছড়িয়ে পড়বে। উত্তল দর্পণেও আলো ছড়িয়ে পড়ে, অবতল লেন্সেও আলো ছড়িয়ে পড়ে। যেহেতু অবতল লেন্সে আলোর প্রতিসরণ হয়, এখানে কিন্তু আলোর প্রতিফলন হয় না। তো প্রতিসরণটা যেহেতু হয়, অর্থাৎ আলো এক পাশ থেকে অপোজিট সাইডে চলে যায়, এখানে রিফ্লেকশন হয় না কিন্তু। এবং যখন এখানে প্রতিসরণ হয়, তখন কিভাবে প্রতিসরণ হয়? তোমার কাছে মনে হবে আলোটা ফোকাস থেকে প্রতিসরিত হয়ে আসতেছে, মনে হবে আলোটা ফোকাস থেকে বের হয়ে আসছে। কথাটা বুঝছি? সেম আমি যদি আরেকটা নিচে আঁকি, অনেকটা এইভাবে করে আলোটা ছড়িয়ে যাবে। কথাটা বুঝে আসছে কিনা? মনে হবে সেটা কিভাবে আসতেছে? আলোটা ফোকাস থেকে আসতেছে। তো খুব বেসিক একটা ওয়ে আমি আবারও দেখাচ্ছি। উত্তল দর্পণে আলোটা পড়লো, মনে হবে ফোকাস থেকে রিফ্লেক্ট হয়ে আসতেছে। আবার অবতল লেন্সে আলোটা সমান্তরালে পড়লো, কিন্তু তোমার মনে হবে এটা আলো ফোকাস থেকে এসে প্রতিসরিত হয়ে চলে যাচ্ছে। কথাটা বুঝে আসছে আশা করি। এটা হচ্ছে অনেক বেশি বেসিক একটা ফান্ডা। আসেন এবার আমরা ছবি আঁকার নিয়ম শিখি। ছবি আঁকার নিয়মটা খুবই সহজ। অলরেডি যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে এসেছেন, তারা হয়তো অলরেডি আন্দাজ করে ফেলছেন যে ছবিগুলো কেমন হবে। তো তারপরও আমি সুবিধার্থে অবতল দর্পণ এবং উত্তল দর্পণের ছবি আঁকার নিয়মগুলো কম্পেয়ার করে তোমাদের শিখাবো। তো অলরেডি তোমরা হয়তো জানো যে এই নিয়মটা, যে ভাইয়া অবতল দর্পণে যদি আলো সমান্তরালে এসে পড়ে তাহলে সেটা ফোকাস দিয়ে যায়। একটু আগে আমি বললাম যে ভাইয়া উত্তলের ক্ষেত্রেও ফোকাস দিয়ে যায়, সত্য কথা, কিন্তু এখানে ছোট্ট একটা মিস্ট্রি আছে। মিস্ট্রিটা কি? মিস্ট্রিটা হচ্ছে যে আলোটা মনে হবে ফোকাস দিয়ে যায়। বুঝছেন? আলোটা তো আর এখন লেফট সাইড থেকে আসবে না, আলোটা এখন আসবে রাইট সাইড থেকে, কারণ আমাদের আয়নার অংশটা হচ্ছে এই পাশে। সো আলোটা আমার রাইট সাইড থেকেই আসবে। আসার পর যখন রিফ্লেক্ট হয়ে ছড়িয়ে পড়বে, তোমার কাছে মনে হবে আলোটা ফোকাস থেকে রিফ্লেক্ট হয়ে আসছে। বুঝে আসছে কিনা? ওকে, নেক্সট। এবার আসি দ্বিতীয় নিয়ম। অবতল দর্পণে আমরা জানতাম যদি আলোটা আমি ফোকাস দিয়ে নিয়ে যেতাম, তাহলে আলোটা কোন দিক দিয়ে রিফ্লেক্ট হয়ে আসবে? অবভিয়াসলি সমান্তরালে রিফ্লেক্ট হয়ে যাবে। কথাটা বুঝে আসছে? তো সেম এখানেও একই ঘটনা। হ্যাঁ, যদি তুমি আলোটাকে এই যে মনে করো ফোকাস বরাবর একটা পয়েন্ট ধরো, এইভাবে তুমি মনে করো আলোটাকে নিয়ে আসছো, এইভাবে নিয়ে আসছো, মনে হচ্ছে তুমি ফোকাসে আলোটা ফেলতেছো, মনে হচ্ছে, কিন্তু বারবার বলতেছি মনে হচ্ছে, কিন্তু আলোটা এখন রিফ্লেক্ট হয়ে কোন দিকে যাবে ভাইয়া? ওই যে বললাম উল্টা ঘটনা ঘটবে, অর্থাৎ আলোটা তখন সমান্তরালে চলে যাবে। দ্যাটস ইট। খুব কঠিন জিনিস কিছু না।
এবার ফাইনাল ওয়ান, দ্য কিং, দ্য বস। ওকে, এটা কি? আলো যদি কোনো কারণে কেন্দ্র দিয়ে দর্পণে পড়ে, তাহলে কেন্দ্র দিয়েই ব্যাক করে। কথাটা বুঝছি? হয়তো আলোটা এভাবে গিয়ে এভাবেই চলে আসে। বুঝে আসছে কথাটা? ওকে, নাইস। তাহলে উত্তল দর্পণে অবশ্যই এর মানে ব্যতিক্রম কিছু ঘটবে না। কেমন দেখি? একটা ডট ডটেড লাইন আঁকি, আগে আসেন। হ্যাঁ, মনে করো কেন্দ্র থেকে একটা ডট ডট লাইন আঁকলাম। এখন আলোটা যদি আমি এই বরাবর ফেলি, তাহলে মনে হচ্ছে কি আলোটা কোন দিকে পড়তেছে? মনে হচ্ছে আলোটা কেন্দ্রে গিয়ে পড়তেছে, রাইট? এই যে মনে হওয়াটাই গুরুত্বপূর্ণ, এখানে অনেকটা বেশি ইমাজিনারি কনসেপ্ট আসতেছে, তাই না? আচ্ছা, তো যেহেতু আলোটা মনে হচ্ছে কেন্দ্র গিয়ে পড়েছে, তাহলে আলোটা কিভাবে রিফ্লেক্ট হয়ে যাবে বলতো? একদম মনে হবে যে কেন্দ্র থেকে রিফ্লেক্ট হয়ে আসতেছে, অর্থাৎ একই লাইনেই থাকবে। অর্থাৎ তোমার মনে হবে যে আলোটা এই যে সুন্দর করে এখানে পড়লো, দেন ওই লাইন বরাবরই রিফ্লেক্ট হয়ে চলে আসলো। ক্লিয়ার? আশা রাখছি যারা ক্লিয়ার হন নাই, একটু ভিডিওটা আবার একটু 1-2 মিনিট আগে গিয়ে আবার একটু দেখেন এই জায়গাটা। ঠিক আছে, আসেন এবার আমরা লেন্সের ছবি আঁকার নিয়মটা একটু শিখে ফেলি। খুব জটিল কিছু না, একদম ইজি জিনিস। যারা উত্তল দর্পণ বুঝে ফেলছেন তাদের জন্য অবতল লেন্স বুঝা আসলে তেমন আহামরি কোনো টপিকই না। তো এই তোমাদের সুবিধার জন্য আমি ওই উত্তল লেন্স এবং অবতল লেন্স পাশাপাশি রেখেছি, কারণ লেন্সের ছবি আঁকার নিয়মটা খুব বেশি আহামরি চেঞ্জ না, বাট একটু ভিন্নতা আছে, কারণ এখানে তো আলোর প্রতিফলন হয় না, এখানে হয় আলোর প্রতিসরণ। ওকে, তো শুরু করা যাক। এখানে কি হচ্ছে ভাইয়া? আলো যদি কোনো কারণে সমান্তরালে এসে পড়ে, ফোকাস দিয়ে চলে যাবে। কিন্তু অবতল লেন্সে একটু আগে আমি দেখিয়েছি, ও একটু মজা করে, মানে ও একটু বিনোদন নেয়। কিরকম বিনোদন নেয়? ও হচ্ছে যখন আলোটা সমান্তরালে পড়লো, ও ফোকাস দিয়ে যাবে সত্য, কিন্তু তোমার কাছে মনে হবে ফোকাস দিয়ে যাবে, আসলে যাবে না। কথাটা বুঝছেন? অর্থাৎ আলোটাই যে দেখেন, আমি ডটেড লাইন আঁকবো, এই যে দেখেন ডটেড লাইন আঁকলাম না, মনে হবে ফোকাস থেকে এসে প্রতিসরণ হয়ে চলে আসছে, এই যে চলে গেল। বুঝে আসছে কিনা? অর্থাৎ এটাও ফোকাস দিয়েই গেছে, বাট মনে হবে ফোকাস থেকে গেছে। বুঝাইতে পারছি কথাটা? মনে হবার এটাই বিষয় আর কি। এরপরটা ইজি জিনিস, এটা হচ্ছে আলো যদি উত্তল লেন্সের ক্ষেত্রে একদম কেন্দ্র বরাবর, অর্থাৎ আলোক কেন্দ্র ও দিয়ে যায়, তাহলে ও দিয়ে যেতেই থাকে, ও কারো বাধা মানে না। সেম ভাইয়া, এখানে আবার কোনোই কি নেই, ঝামেলা নেই। একদম আস্তে করে ছবিটা এঁকে ফেলবা, নাইস, শেষ। আলোক কেন্দ্র দিয়ে আলো পড়লে আলো আলোক কেন্দ্র দিয়েই যেতে থাকে, তার কোনো প্রতিসরণ হয় না। ওকে, আশা করতেছি উত্তল দর্পণের ছবি আঁকার নিয়মগুলো ধরতে পারছো, একই সাথে অবতল লেন্সের ছবি আঁকার নিয়মগুলো ধরতে পেরেছো। এবার আসো আমরা আমাদের ওই যে প্রতিবিম্ব অঙ্কনের যাত্রা শুরু করি। তো প্রথম প্রতিবিম্ব যেটা আমাদের আঁকতে হবে সেটা হচ্ছে উত্তল দর্পণের প্রতিবিম্ব অঙ্কন। তো এর আগে অনেকের হয়তো বা জিজ্ঞাসা থাকতে পারে, ভাই আপনি এই দর্পণের ছবিটা আঁকলেন কেমনে? অবশ্য আমি এই আঁকার নিয়মটা শিখিয়ে দিয়েছিলাম আগের প্রিভিয়াস দুইটা ভিডিওতে, তারপরও আমি এই ভিডিওতে খুব অল্প করে হলেও একটু দেখিয়ে দিই তোমাদের। সরি, একটু ঠান্ডা লেগেছে। ওকে, এবার আসি। মনে করো আমি একটা স্কেল নিলাম, স্কেলটা একটু নিচে নেই, এখানে নেই। ওকে, নাইস। স্কেলের উপর আমি পেন্সিল দিয়ে সুন্দর একটা, আমি প্রথমে দর্পণ আঁকতেছি, উত্তল দর্পণ। ঠিক আছে, কি বলতেছি? উত্তল দর্পণ। উত্তল দর্পণের জন্য আমি সুন্দর একটা দাগ নিলাম। ঠিক আছে, মোটামুটি মাঝারি সাইজের বা একটা বড় সড়ো একটা খাতার, মনে করো আপার হাফে আর কি আঁকলা তুমি। স্কেলটাকে গায়েব করে দিই। এরপর আমি কম্পাসটাকে নিয়ে আসবো। কম্পাস টানার পর একটা পয়েন্ট নিলাম, যে কোন, দেখো একদম কিনারা থেকে নিচ্ছি না, কিন্তু আমি একটু ভিতরে আসতেছি। ঠিক আছে, এতটুকু ভিতরে নিবা। কম্পাসটাকে একটু অ্যাডজাস্ট করি, মোটামুটি এতটুকু সাইজ নিলেই হবে। ঠিক আছে,
লক করে দিলাম কম্পাসকে। এবার কম্পাসটাকে একটু ঘুরাই দিই। ছোট্ট একটা বৃত্তচাপ আঁকবো টু আইডেন্টিফাই আ পয়েন্ট। এবার কম্পাসটাকে উঠাই, যে জায়গায় বৃত্তচাপটা এঁকেছিলাম ওইখানে আবার বসাই, সেম লেন্থে আবার একটা কি করব, বৃত্তচাপ আঁকবো। নাইস, দেখেন তো বুঝছেন কিনা, 3টা পয়েন্ট তৈরি হয়েছে কিনা, এবং এটা কিন্তু সেম লেন্থের, অর্থাৎ এই 2টা পাশে কিন্তু সেম লেন্থের। ওকে, এবার আমি আবার কম্পাসটাকে প্রথম পয়েন্টে রিপ্লেস করে নিয়ে আসবো। এবার আমি লকটা খুলে দিয়ে একদম কম্পাসটাকে বড় করে নিয়ে নিব, অর্থাৎ পুরো জায়গাটা এখন নেব। এবার লক করব। নাও আমি একটা বড় সড়ো বৃত্তচাপ আঁকবো, এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত। আমার ছবি আঁকা শেষ। হয়তো খুব বেশি ভালো হয় নাই, হ্যাঁ ঠিক আছে, কারণ একটু সফটওয়্যারের ইস্যু থাকে, আসলে সফটওয়্যার অত ভালো করে আঁকা যায় না, প্র্যাকটিক্যাল একটু বেশি ভালো করে আঁকা যায়। তো এখানে একটু পয়েন্টগুলো বলি তোমাকে। যেহেতু এটা উত্তল দর্পণ, তো তোমার এখানে আসলে পাড়া কোথায় লাগাইতে হবে বলেন তো ভাইয়া? ওহো হো হো হো, পাড়া লাগাতে হবে এই সাইডে। এই ঠিক, সফটওয়্যার ইস্যু একটা পেইন। আসেন, এই যে দেখেন, মনে করেন অসাধারণ একটা ছবি হচ্ছে, ধরে নেন অত্যন্ত সুন্দর একটি ছবি হয়েছে। যাক, হয়তো খাতা কলমে আঁকলে আরেকটু সুন্দর হতো আর কি। তো পাড়া যে পাশে লাগিয়েছি, অবতল পৃষ্ঠে পাড়া লাগিয়েছি, তাহলে আমার উত্তল পৃষ্ঠটা হচ্ছে এই সাইডে, মানে এটা হচ্ছে আমার একটা উত্তল দর্পণ। বুঝে আসছে? এইভাবে সবসময় উত্তল দর্পণের ছবিগুলো এঁকে ফেলবে। এরপরে বাদ বাকি প্রতিবিম্ব অঙ্কন তো একটু পরে দেখাবই। এখানে এই পয়েন্টটাকে বলা হয় সেন্টার, অর্থাৎ বক্রতার কেন্দ্র। এই পয়েন্টটাকে বলা হয় ফোকাস বিন্দু, এবং এই পাশের একটা পয়েন্ট থাকে, ওইটাকে আমরা বলি হচ্ছে পোল বা মেরু। এবং আমাদের যে বস্তুগুলো রাখবো আমরা ছবি অঙ্কনের জন্য, দেখবা বস্তুগুলো আমি এই পাশে রাখবো। এই পাশে কেন রাখবো, এই পাশে কেন রাখবো না ভাইয়া? এই পাশে রাখা যাবে না, কারণ হচ্ছে তুমি আয়নার পিছনে গিয়ে তো নিজের ছবি দেখো না, রাইট? আয়নার সামনে গিয়ে তোমার নিজের ছবি দেখো, এইটাই। সো আশা করতেছি এতটুকু ক্লিয়ার। আসেন আমরা আবার এবার প্রতিবিম্ব অঙ্কনে যাই। তো সেম ভাবেই তোমরা এঁকে নিবা। এঁকে নেওয়ার পরে আমরা এবার প্রতিবিম্ব অঙ্কন করব। ধরো এই জায়গায় আমি একটা বস্তু নিলাম, সুন্দর একটা দারুণ বস্তু নিলাম। এখন এই বস্তুটার প্রতিবিম্ব অঙ্কন করব। একটু আগেই আমরা নিয়ম শিখে আসছি, এই নিয়মে খেয়াল করো, 2টা নিয়ম আমরা ইউজ করব। এক হইতে সবচেয়ে পপুলার 1 নাম্বার নিয়মটা ইউজ করব, যে আলোটাকে সমান্তরালে ফেলে ফোকাস দিয়ে নিয়ে যা, ফোকাস কি দিয়ে যাবে বলে মনে হবে এরকম একটা নিয়ম। আর একটা হচ্ছে 3 নাম্বারটা, অর্থাৎ কেন্দ্র বরাবর আলোটাকে ফেলবো। কথাটা বুঝছি? নাইস, এই 2টা আমরা ইউজ করব। তো শুরুতে আমরা দেখি আলোটাকে সমান্তরালে নিয়ে যাই, খুবই জাতীয় নিয়ম। আলোটাকে সমান্তরালে নিয়ে ফেললাম, সমান্তরালে আলো ফেললাম, এবং অ্যারো সাইনগুলো কিন্তু দিতে হবে যে আলোটা কোন জায়গা থেকে কোন জায়গায় পড়লো। এবং আলোটা এখন কি হবে বলেন তো ভাইয়া? মনে হবে, আচ্ছা এটার জন্য আমি একটি স্কেল নেই, কারণ অনেক সময় ভুল ভ্রান্তি হয়। এই ওকে, এবার ঠিক আছে, দেখি তো স্কেলটা ঠিক আছে কিনা। তোমরাও সেম এরকম স্কেল ইউজ করবা, ঠিক আছে? ধরে নি অত্যন্ত সুন্দর জায়গায় বসিয়েছি। এবার আলোটাকে রিফ্লেক্ট করে নিয়ে যাই, কিন্তু রিফ্লেক্ট করার সময় অবশ্যই এই জায়গাগুলো কি দিতে হবে, ডট ডট দিতে হবে, যে মনে হবে আলোটা ফোকাস দিয়ে যাচ্ছে, সরি ফোকাস থেকে রিফ্লেক্ট হয়ে আসতেছে, তোমার মনে হবে। এটা গুরুত্বপূর্ণ। বুঝে আসছে কিনা, বুঝে আসছে কিনা? সমান্তরালে আলো পড়লো, ফোকাস দিয়ে রিফ্লেক্ট করেছে বলে মনে হবে। নাইস, প্রথম লাইন ডান। দ্বিতীয় কাজটা আসলে খুব কঠিন কিছু না। দ্বিতীয় কাজটা হচ্ছে তুমি আলোটাকে কেন্দ্র বরাবর ফেলবা। তো খুব কঠিন কিছু না, আসেন আলোটাকে কেন্দ্র বরাবর ফেলি। এটার জন্য আবার স্কেলটাকে হাজির করতে হবে। আমি একদম কেন্দ্র বরাবর একটা দাগ টেনে নিই। ও নাইস, একদম মিলে গেছে, সেই ধরেছি কেন্দ্র বরাবর।
এবার আমি কি করবো ভাইয়া, এইখান থেকে একটা লাইন নিয়ে আসবো, মনে হবে যে আলো কেন্দ্র বরাবর পড়েছে। তারপরে আমি কেন্দ্র থেকে একটা ডট ডট দিয়ে, দেখো ডট ডট দিচ্ছি, ডট ডট দিয়ে মনে হবে আলোটা কেন্দ্র থেকে এসে রিফ্লেক্ট হয়ে চলে গেছে। অর্থাৎ আলোটা কেন্দ্র বরাবর পড়লো, মনে হবে কেন্দ্র থেকে রিফ্লেক্ট হয়ে ছড়িয়ে পড়ছে। দুইটা কথা বুঝছি। এখন দেখেন মজা কিন্তু হয়ে গেছে, অলরেডি তাদের মধ্যে কানেকশন তৈরি হয়ে গেছে। এবার আমার প্রতিবিম্ব আঁকতে ঠেকাইকে, এই যে দেখেন কানেকশন, এই জায়গায় এখন আস্তে করে একটা সুন্দর প্রতিবিম্ব এঁকে ফেলবেন এবং অলরেডি হয়তো আন্দাজ করে ফেলছেন আপনার প্রতিবিম্বটা ছোট হয়ে গিয়েছে। এবং উত্তল দর্পণ তোমরা দেখবা তোমাদের আশেপাশে বিভিন্ন রাস্তার বাঁকে, মানে রাস্তার টার্ন যেসব জায়গা থাকে, গোল গোল মিরর দেখা যায়, গোল গোল একদম গোল গোল দেখা যায়। ওইটাতে দেখবা যে তোমার নিজেকে বেশ ছোট ছোট দেখাচ্ছে, পুরো এলাকার ছবি এক জায়গায় দেখা যাচ্ছে। অর্থাৎ উত্তল দর্পণ হচ্ছে ওগুলি, যেখানে কি করা হয়, পুরো এলাকার ছবিটাকে দেখানোর জন্য ছবিটাকে একটু খর্বিত করে ফেলা হয়, ছোট করে ফেলা হয়, প্রতিবিম্বটা ছোট হয়ে যায়, দ্যাটস ইট। আর তোমার যদি তাও বিশ্বাস না হয়, বাসায় একটা কি করবা, টি স্পুন আছে না, অর্থাৎ যে তোমার বা নর্মাল যে স্পুন, সুগার স্পুন মানে চামচ আর কি, চামচ নিবা একটা, নিয়ে চামচের যে পাশটা উঁচা ওই পাশে নিজের ছবি দেখবা, দেখবা নিজের ছবিটা একটু ছোট হয়ে গেছে, ওইটি আসলে উত্তল দর্পণ। তো এই প্রতিবিম্ব আঁকা শেষ ভাইয়া। এবার আসেন আমরা একটু বৈশিষ্ট্যগুলো জেনে ফেলি। তো অবস্থান কোথায়, আচ্ছা আরেকবার একটু মনোযোগ দেই, কি করছিলাম, সমান্তরালে আলো ফেলছিলাম, মনে হবে ফোকাস থেকে রিফ্লেক্ট হয়ে আসছে। দেন কেন্দ্র বরাবর আলো ফেলছিলাম, মনে হবে কেন্দ্র থেকে আলোটা প্রতিফলিত হয়ে আসছে, এখানে কানেক্ট হয়ে গেছে, দ্যাটস ইট। সো অবস্থান কোথায় ভাইয়া, দর্পণের পিছনে। এবং আরো একটা কথা অ্যাড করে লিখে রাখতে পারো তোমরা চাইলে, যে ভাইয়া ফোকাস এবং মেরুর মাঝে, দর্পণের পিছনে ঠিক আছে, ফোকাস এবং মেরুর মাঝে, এটা লিখে রাখাটা ভালো, আমার জায়গা নেই এখানে, লিখলাম না এখানে। ওকে, এবার আসি আকৃতি। অবভিয়াসলি খর্বিত, ছোট হয়ে গিয়েছে, খর্বিত। প্রকৃতি কিরূপ ভাইয়া, দর্পণের পিছনে প্রতিবিম্ব তৈরি হওয়া তো শুভ লক্ষণ নয়, এর মানে এটা বাস্তব জগতই না, এটা একটা অবাস্তব জগৎ। কারণ দর্পণের পিছনে কি কিছু আছে, অবভিয়াসলি ইমাজিনারি আছে, রিয়েল লাইফ নেই, বুঝছেন? অর্থাৎ দর্পণের ভিতরে একটা ছবি তৈরি হয়েছে, একটা প্রতিবিম্ব তৈরি হয়েছে, এর মানে অবভিয়াসলি সেটা একটা অবাস্তব বিম্ব। তো লিখে ফেলেন অবাস্তব। আর আমরা জানি অবাস্তব বিম্ব মানেই সোজা। দেখেন বিম্বটা কিন্তু একদম সোজা হয়েছে, মাথা উপরের দিকে, মানে মাথা উপরের দিকেই আছে, পা নিচেই আছে, এমন না যে পা উপরে মাথা নিচে হয়ে গেছে। তো অবাস্তব ও সোজা। ক্লিয়ার? সো দ্যাটস ইট, খুব ইজি, আসলে খুব কঠিন কিছু না। এবার আসি আমাদের দ্বিতীয় চিত্র, অর্থাৎ আমাদের অবতল লেন্সের প্রতিবিম্ব অঙ্কন। আচ্ছা তার আগে তোমাদের একটু প্র্যাকটিক্যাল না, একটা অ্যানিমেশনের মাধ্যমে এই ছবিটার একটু এক্সপ্লেনেশন দিয়ে আসি, আসো। তো তোমাদের জন্য আমি একটা অপশন রেখেছি এখানে, খেয়াল করো, আমি এটা একটা উত্তল দর্পণ নিয়েছি। এটা একটা কি দর্পণ, উত্তল দর্পণ। এই উত্তল দর্পণের এই পাশে কিন্তু আমি একটা বস্তু রেখেছি, তাই না, এই যে আমার বস্তুটা। আচ্ছা এই বস্তুটা মনে করে এখানে রাখছি, এখানে আমার এই যে তোমরা যদি আমি বলি, দেখো দর্পণের ডান পাশে তোমার কি আছে, এই যে ফোকাস বিন্দু, এটা হচ্ছে আমার কেন্দ্র, বুঝছেন, আর এটা হচ্ছে আমার দর্পণ। এই সাইডটাই কি দেওয়া, সিলভারিং করা, আর এই পাশটা হচ্ছে স্বচ্ছ, মানে স্পষ্ট আর কি, মসৃণ। ওকে, সো আমি যদি এবার বস্তুটা থেকে আলো বের করি, দেখো দেখো দেখো, খেয়াল করছো আলোটা কিভাবে পড়ছে, আবার দেই, হ্যাঁ আলোটা পড়ে রিফ্লেক্ট হয়ে গেছে এবং দেখো পিছনে আলোটা ডট ডট হয়ে মিলছে একটা পয়েন্টে, অর্থাৎ একটা অবাস্তব বিম্ব দেখা যাচ্ছে, অর্থাৎ ফোকাস এবং পোলের অর্থাৎ মেরুর মাঝামাঝি একটা খর্বিত অবাস্তব বিম্ব দেখা যাচ্ছে। কথাটা বুঝছি।
এটা কিন্তু আসলে একটা রেখা বা দুইটা রেখাতে তৈরি হয় না, আমরা তো দুইটা রেখাতেই এঁকে ফেলছি। এখানে অসংখ্য রেখা থাকে, তোমরা একটু যদি দেখো, দেখছেন কি পরিমাণ রেখা থাকে এখানে, দেখছেন সবগুলো রেখা গিয়ে ওই একটা পয়েন্টে গিয়ে মিলছে। এই হচ্ছে কথাবার্তা। আসেন এবার আমরা আমাদের মূল ক্লাসে আসি। এবার আমাদের ফাইনাল চিত্র আজকের ক্লাসের, সেটা হচ্ছে অবতল লেন্সে প্রতিবিম্ব কিভাবে অঙ্কন করা হয়। খুব কঠিন কিছু না, একদম ইজি। তো আমি যদি বলি ভাইয়া, এইখানে মনে করেন আমি একটা বস্তু রাখলাম, সিম্পল, আচ্ছা এইখানে না, একটা লাল কলম দিয়ে আঁকি। এই জায়গায় মনে করো একটা বস্তু রাখলাম, বেশ বড় সড়ো একটা বস্তু রাখি। তোমার মনে যেখানে চায়, তুমি যেখানে খুশি সেখানে বস্তু রাখতে পারো, বস্তু রাখলেই হইলো। হ্যাঁ, তুমি চাইলে এই জায়গাটায় বস্তু রাখতে পারো, তুমি এখানেও বস্তু রাখতে পারো, তুমি এখানেও বস্তু রাখতে পারো, যেখানে তোমার মনের খুশি। এবং মজার বিষয়, এই উত্তল দর্পণ আর হচ্ছে অবতল লেন্সে অলওয়েজ, এই যে যেমন উত্তল দর্পণের কথা বলো, এইখানে ছবি আঁকছিলাম না আমরা, তুমি এখানে আঁকো, এইখানে আঁকো, এইখানে বস্তু রাখো, একটু কাছে নিয়ে আসো, তোমার যেখানে মনে চায় অলওয়েজ একই ছবি আসবে। কি ছবি আসবে? ফোকাস এবং পোলের মাঝে এরকম খর্বিত বিম্ব, বাবা গ্যারান্টি থাকো। তুমি বিম্বটা একটু বড় করলা, যে ভাই একটু দেখি তো ফোকাসের বাইরে বিম্ব তৈরি করা সম্ভব কিনা, বস্তু তুমি আরো বড় নিলা, বস্তু ছোট নিলা, কোন ক্ষেত্রেই সম্ভব না। প্রতিবিম্ব অলওয়েজ ফোকাস এবং পোলের মাঝে এরকম একটা ছোট্ট বিম্ব আসবে নিঃসন্দেহে। সেম অ্যাজ আমাদের অবতল লেন্স, এখানে তুমি যেখানেই বস্তু রাখো না কেন, ওই তো ফোকাস এবং পোলের মাঝে একটা অবাস্তব খর্বিত বিম্বই পাওয়া যাবে। লেটস সি আসলে যাই কিনা। তার আগে চলেন একটু অবতল লেন্স আঁকার প্র্যাকটিক্যাল নিয়মটা শিখে আসি। ও এখানে তো ইয়ার ছবি আঁকা দাও, এঁকে ফেলা আছে, আচ্ছা এটা একটু মুছে ফেলি। ওকে, লাইনটা থাকুক, লাইনটা থাকুক। হ্যাঁ, এবার আসেন শুরু করি। কম্পাসটা নিলাম, মনে করো একটা, কম্পাসটা লক খুলি, একটা ছোট করে ফেলি কম্পাসটাকে। ওকে নাইস, লক করে দেই। কম্পাসটাকে আমরা একটু উপরে উঠাই। হ্যাঁ, ওকে ওকে। এখানে একটা একটু দূরে একটা পয়েন্ট নেই। দেখো কম্পাসটাকে আমি এবার কি করতেছি শোনেন, বাম পাশ থেকে একটু ভিতরে নিয়ে আমি একটা ছোট্ট বৃত্তচাপ এঁকে ফেললাম। আবার উঠাইলাম, কম্পাসটাকে উঠালাম, আবার এই পয়েন্টে রাখলাম, আরেকটা বৃত্তচাপ এঁকে ফেললাম। আবার উঠালাম, আবার এই পয়েন্টে রাখলাম, আরেকটা বৃত্তচাপ এঁকে ফেললাম। আবার উঠালাম, আবার এই পয়েন্টে রাখলাম। এখানে একটা মিস্টেক হয়ে গেছে। ওকে, একটু বড় কর। ওকে নাইস। আবার উঠালাম, আবার এই পয়েন্টে রাখলাম, আরেকটা বৃত্তচাপ আঁকলাম। সো টোটাল কয়টা বৃত্তচাপ হয়েছে ভাইয়া? ও এনাফ, এনাফ হয়ে গেছে। ১, ২, মোট রেখা হয়েছে ১টা, ২টা, ৩টা, ৪টা রেখা হয়ে গেছে। এনাফ, এনাফ, আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না। এবার দেখেন কয়টা পয়েন্ট হয়েছে, দেখছেন তো ৫টা পয়েন্ট হয়েছে, আর খণ্ড হয়েছে কয়টা বলেন তো? ৪টা খণ্ড হয়েছে। এবার তুমি আবার প্রথম পয়েন্টে চলে আসবা, লকটা খুলে দাও। উত্তল দর্পণের ক্ষেত্রে আমরা যদি দর্পণ আঁকতাম তাহলে কিন্তু আমরা এতটুকু দৈর্ঘ্য নিয়ে একটা বৃত্তচাপ আঁকতাম। উত্তল লেন্স যদি আঁকতাম তাহলে আমরা একটু বেশি দৈর্ঘ্য নিয়ে একটা বৃত্তচাপ আঁকতাম। কিন্তু যখন অবতল লেন্স আঁকতে যাবেন, এই দুটো দাগের দৈর্ঘ্যর থেকে একটু কম নিবেন ভাইয়া, আরেকটু বাড়ে, মোটামুটি নিতে পারছি, লক করে দিলাম। এই যে দেখেন একটু কম নিয়ে কিন্তু বৃত্তচাপটা আঁকছি, খুবই মনোযোগ দিবেন, একটু কম নিয়ে বৃত্তচাপটা আঁকছি। বুঝে আসছে? তোমাদের চিত্র আরো সুন্দর হবে, আমারটা অত ভালো হচ্ছে না। সেম লেন্থকে ইউজ করে, সেম লেন্থকে ইউজ করে আমরা মনে করো আবার এই পাশে চলে আসলাম, ডান পাশে, ডান পাশে একদম এই পয়েন্টে, একদম কিনারা পয়েন্টে, ৫ নম্বর পয়েন্টে এসে সেম লেন্থটা ইউজ করে আমরা মনে করো আরেকটা বৃত্তচাপ আঁকবো। এক্স্যাক্টলি। এবার কম্পাসটাকে গায়েব করে দিই, আমাদের খেলা শেষ, দ্যাটস ইট। এবার আমি যদি উপরের পয়েন্ট দুটোকে কানেক্ট করে দিই, উপরের পয়েন্ট এবং নিচের পয়েন্ট দুটোকে কানেক্ট করে দিই, দেখেন আমার কিন্তু অবতল লেন্স আঁকা হয়ে গেছে। এবার আমি জাস্ট এই যে মাঝখানের এই যে ডিভাইডারটা দিয়ে দিই। এবার পরিচয়গুলো একটু মনে করে দিই, এটা হচ্ছে আমাদের কেন্দ্র 1, এটা হচ্ছে আমাদের ফোকাস 1, এটা হচ্ছে আমাদের ফোকাস 2, এটা হচ্ছে আমাদের কেন্দ্র 2, এবং মাঝখানের যে পয়েন্ট ওটাকে আমরা বলি আলোক কেন্দ্র। দ্যাটস ইট, খুব ইজি আসলে। এবং আমরা অনেকে হয়তো জানতে চাই যে এখানে কেন্দ্র দুইটা কেন ভাইয়া? আসলে লেন্স তৈরি করতে হলে তোমাকে দুইটা বৃত্ত লাগে বা দুইটা গোলক লাগে, এই জন্য দুইটা কেন্দ্র আসছে, দুইটা ফোকাস আসছে। ওকে,
বুঝতে পারছি আশা করি। এবার আসি আমাদের মেইন ছবিতে। খুব জটিল কিছু না, ইজি একদম। একদম শুরুতে আমাদের কি করতে হয় ভাইয়া? সমান্তরালে আলো ফেলতে হয়। আসেন যথারীতি সমান্তরালে আলো ফেললাম। আলোটা সমান্তরালে পড়লো, তীর চিহ্ন দিয়ে দিই। আলোটা বলো তো কিভাবে যাবে? ফোকাস দিয়ে যাবে বলে মনে হবে, দ্যাটস দ্য পয়েন্ট। অর্থাৎ আমি যদি আলোটাকে রিফ্লেক্ট করি, স্কেলটা কই গেল? এই যে বাবা স্কেল চলে আসছে, এই যে দেখেন, এই 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 ওকে ওকে, হয়নি হয়নি, এই মোটামুটি আরেকটু হালকা হালকা, এই 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 উল্টে গেছে, দেখছেন একটা অবস্থা। ওকে, আশা করি হয়েছে। হ্যাঁ, মোটামুটি বোঝা যায়, বোঝা যায়, ঠিক আছে। তো তোমার মনে হবে আলোটা ফোকাস থেকে যে ডট 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 করে আসছে এবং ছড়িয়ে গেছে। আঁকাটা বুঝছি কিনা বলেন? আলোটা সমান্তরালে পড়লো, দেন মনে হবে ফোকাস থেকে এসে রিফ্লেক্ট করে চলে গেছে, মানে রিফ্র্যাক্ট করে, অর্থাৎ প্রতিসরণ করে চলে গেছে, ছড়ায় গেছে আলোটা। বুঝছি? ওকে। এবার প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজটা কি? আলোক কেন্দ্র দিয়ে আলোটা নিয়ে যাব। এটা একদম বাচ্চা জিনিস। আলোটাকে সমান করে মজা করে একদম আলোক কেন্দ্র দিয়ে নিয়ে যাও। এই দেখেন আলোক কেন্দ্র দিয়ে আলোটাকে নিয়ে গেলাম। এই যে আলোটা পড়লো, একদম মজায় মজায় আলোক কেন্দ্র দিয়ে চলে গেল। এইখানে কোনো ঝামেলা নেই, কোনো রিফ্লেকশনের কোনো গ্যাঞ্জামি নেই, একদম সোজাসুজি চলে যাবে। ও হো হো হো, খেলা তো হয়ে গেল ভাইয়া। এই যে দেখেন একটা পয়েন্টে কিন্তু একটা কি দেখা যাচ্ছে? পয়েন্টের একটা মিল দেখা যাচ্ছে, একটা কানেকশন পয়েন্ট দেখা যাচ্ছে, একটা ক্রস পয়েন্ট দেখা যাচ্ছে। আমার প্রতিবিম্ব এই জায়গাটাই হয়ে গেছে। খুবই পিচ্ছি একটা প্রতিবিম্ব হয়ে গেছে, কিছু করার নেই, ঠিক আছে, হইতেই পারে, ডাজেন্ট ম্যাটার, সমস্যা নেই। তাহলে আমার বস্তু হচ্ছে কোনটা? এইটা, আর আমার প্রতিবিম্ব হচ্ছে এই যে ছোট্ট পিচ্ছি। একটা জিনিস দেখছেন, প্রতিবিম্বটা কিন্তু বস্তু যে পাশে আছে ওই পাশেই হইছে। লেন্সের ক্ষেত্রে যদি বস্তু যে পাশে থাকে, প্রতিবিম্ব সেই পাশে হয়, ওই প্রতিবিম্বকে আমরা বাস্তব প্রতিবিম্ব বলি না, আমরা ওইটাকে অবাস্তব প্রতিবিম্ব বলি। এবং আরো একটা ভাবে এটা আইডেন্টিফাই করা যায়। দেখেন এই প্রতিবিম্বটা বানানোর জন্য আমাকে কিন্তু একটা রেখাকে কি করতে হয়েছে? পিছনে বর্ধিত করে মিলানো লাগছে কিনা, ডট ডট করে। এটা কি পারফেক্ট লাইন, আসল লাইন? না, এটা ডট ডটেড লাইন। তো এই জন্যই এটা অবাস্তব প্রতিবিম্ব। সো এই শেষ হয়ে গেল তো, দ্যাটস ইট, কঠিন কিছু না। এবার আমরা তাহলে একটু বৈশিষ্ট্যগুলো লিখে ফেলি। প্রতিবিম্বের বৈশিষ্ট্য ভাইয়া, অবস্থান কোথায়? একদম মজায় মজায় লিখে ফেলে, F1 ও O এর মাঝে। বা আরো একভাবে লিখতে পারো তোমরা, কি লিখতে পারো? বস্তু যে পাশে, প্রতিবিম্ব একই পাশে, বা বস্তুর পাশে। আচ্ছা, আকৃতি কেমন ভাইয়া? ওই সেম কথা, উত্তল দর্পণে যা যা বলছি একই কথা হবে, খর্বিত। বাস্তব নাকি অবাস্তব? 100% অবাস্তব, ডট ডট করে মিলানো লাগছে ভাইয়া কষ্ট করে, অবাস্তব। এবং সোজা, বাস্তব হলে তো উল্টা হওয়ার কথা ছিল, এখানে তো সোজা বিম্ব, তাহলে এটা অবাস্তব। দ্যাটস ইট। এই ক্লিয়ারেন্সটা ইম্পর্টেন্ট, অর্থাৎ তুমি বুঝতেছো কিনা জিনিসটা। আশা করি বুঝাটা গেছে। অ্যান্ড এটার একটু অ্যানিমেশনটা দেখে ফেলি, তাহলে হয়তো একটু ক্লিয়ার হবে। তো এইটার অ্যানিমেশনটা আমি এখানে রাখছি। সো সেম দেখো, এখানে দেখো দুইটা কেন্দ্র আছে, এই যে দুইটা কেন্দ্র আছে। অবজেক্ট, এটা হচ্ছে আমার অবজেক্ট, এটা হচ্ছে আমার ফোকাস, এটা হচ্ছে আমার কেন্দ্র 1, এন্ড ওই পাশে আমার বস্তু আছে, মানে আছে আর কি। তো আমি অপটিক্যাল এক্সিসের এই পয়েন্টে মনে করো বস্তুটাকে রাখলাম, ঠিক আছে, রাখলাম। তো আমি এবার যদি আলোটা ফেলি কি হবে দেখো। ওকে, দেখছেন পিছনে এসে বর্ধিত হয়েছে, মানে ডট ডট করে আমার আলোটাকে মিলানো লাগছে কষ্ট করে, অর্থাৎ একটা অবাস্তব বিম্ব দেখা যাচ্ছে। এখন আলো কিভাবে পড়ে? অলওয়েজ না, আলো অনেক অসংখ্য আলো এইভাবে পড়ে, ঠিক আছে। এন্ড এই আলোর তুমি বস্তুটাকে সামনে নাও, পিছনে নাও, আগাও, এদিকে যাও, দেখো বিম্বটা কি কোনোভাবে ফোকাস এর বাইরে যাচ্ছে? দেখো তুমি যত কাছে আনো কেন, বস্তুর সামনে বিম্বটা তৈরি হচ্ছে, এবং বিম্বটা অলওয়েজ ফোকাসের মধ্যে থাকতেছে, ফোকাস এবং পোলের মাঝে থাকতেছে। কথাটা বুঝছি কিনা? সেম একটু আগে যে দর্পণটা দেখাইছিলাম না ভাইয়া, দর্পণের ক্ষেত্রে ভাইয়া তুমি যত দূরে নাও না কেন, তোমার দেখো বস্তুটা কিন্তু ওই ফোকাসের মধ্যেই থাকতেছে, যত দূরেই নাও না কেন ফোকাস এবং পোলের বা মেরুর পাকার মধ্যেই থাকতেছে, হয়তো আরো ছোট হইতেছে।
যত দূরে নিবা বিম্ব আরো ছোট হবে, এখানেও যত দূরে নিবা বিম্ব আরো ছোট হবে। কথাটা বুঝে আসছে? নাইস। এই হচ্ছে আজকের পড়াশোনা, আর তেমন কিছু নাই। আবার দেখা হবে তোমাদের সাথে। তোমাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে তোমাদের সুবিধার্থে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিয়েছি, যেখানে তোমরা নিজেদের প্রবলেমগুলো, ফিজিক্স রিলেটেড প্রবলেমগুলো, কোনো একটা ম্যাথ বুঝো না বা পারো না, সেই টাইপের প্রবলেমগুলো সেখানে ছবি তুলে দিতে পারো এবং খুব খুব বেশি উপকার হবে আশা রাখতেছি। অ্যান্ড যারা এখানে, আমি নিজে অংশগ্রহণ করব, প্লাস তোমাদের বন্ধুরাও সেখানে থাকবে। তো এখানে আমরা একে অপরের কমিউনিকেশনের মাধ্যমে নিজেদেরকে সহযোগিতা করব। এছাড়া তোমাদের জন্য ভাবছি টেলিগ্রাম গ্রুপও খুলে ফেলবো ইনশাআল্লাহ। লিঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অলসো ফার্স্ট কমেন্টেও পিন করে দেওয়া থাকবে। ডোন্ট মিস ইট আউট। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।